হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আসল কথাতে তোমাদের স্বাগত। ভুল মানুষ মাত্রেই হয়। কোনো না কোনো মানুষের দ্বারা কখনো না কখনো ভুল হয়েই থাকে, কিন্তু ভুলের মাসুল যে কত বড় দিতে হয় সে মানুষটা যদি জানতো তাহলে হয়তো সে অজানাতেও ভুল করতো না, কিন্তু তবুও মানুষ ভুল করে। তবে কিছু কিছু মানুষ ভুল করেও সেই ভুলটাকে শুধরানোর চেষ্টা করে, কিন্তু অপরদিকে কিছু মানুষ আছে ভুল করার পরেও ভুলটাকে সে স্বীকার করে না এবং শুধরায় না। তার ফলে তাকে ভুলের মাসুলটাও তাকেই চোকাতে হয়, এবং সেটা যথেষ্ট বেশি পরিমাণে হয়ে গেলে মানুষ পাগল হয়ে ওঠে, মানুষ বিচলিত হয়ে যায়। এমনই একটা ভুল কর্মের ভোগান্তি ভুগতে হয়েছিল উত্তরাঞ্চলে বসবাসকারী নীলাকে। গল্পের প্রথমেই আমরা একজন প্রাপ্তবয়স্ক মহিলা নীলাকে দেখতে পাই। নীলার বয়স 37 বছর। তার হাজব্যান্ড বাইরে থাকে। তার হাজব্যান্ডের পোস্টিংয়ের জব, কখনো এখানে কখনো ওখানে, দেশ দেশান্তরে তার হাজবেন্ড ঘুরতে থাকে। নীলার দুটো সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। তারা 12 পাস করে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। বর্তমানে নীলা এখন বাড়িতে একাই থাকে। দিনটা ছিল শুক্রবার। রোজের মতন নীলা রাত্রিবেলায় তার হাজবেন্ড এবং তার বাচ্চাদের সাথে ভিডিও কলিং করে এবং রাত্রি 10টা বাজলে সে বিছানায় শুয়ে পড়ে। পাহাড়ি অঞ্চলে রাত খুব তাড়াতাড়ি নামে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। পাহাড়ি অঞ্চলের লোকেরা সন্ধে 7টার পরে আর ঘর থেকে বেরোয় না। ইভেন তারা কেউ কারোর বাড়িতে পর্যন্ত যায় না। যদি প্রয়োজন পড়ে তারা একে অপরকে ভিডিও কলিং করে বা ফোনে কথা বলে নেয়, তবুও ঘর থেকে তারা বেরোয় না। কিন্তু সেদিন রাতটা ছিল একটু অন্যরকম। নীলার বাড়িতে সেদিন রাতে গেস্ট এসেছিল। সেই গেস্টটি কে ছিল, চলো তার বিষয়ে বলা যাক। নীলা প্রতিদিনের মতন তার বাচ্চা এবং হাজবেন্ডের সাথে কথা বলে রাত্রিবেলায় 10টার সময় বিছানায় শুয়ে পড়ে। রাত তখন 11:30। নীলার ডোরবেল বেজে ওঠে এবং নীলা ঘুম থেকে জেগে যায়। সে ভাবতে থাকে, এত রাতে কে এসেছে? এখানে তো রাত্রিবেলায় কেউ কারোর বাড়িতেই যায় না। তবে কে যে এত রাতে বারবার ডোরবেল বাজাচ্ছে তা দেখার জন্য নীলা নিজের মেন ডোরের কাছে গিয়ে পৌঁছায়। কি হোলের মাধ্যমে নীলা দেখে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার দরজার সামনে এসে উপস্থিত হয়েছে। এত রাতে একটা ছোট বাচ্চাকে দেখে নীলা অবাক হয়ে যায়। এত রাতে এত ছোট বাচ্চা কি করছে? তার পরনে কোনো সোয়েটারও ছিল না, একটা জীর্ণ ফাটা নোংরা ড্রেস পরা ছিল এবং মেয়েটা যথেষ্ট নোংরা অবস্থায় ছিল। তার চুলগুলো ছিল এলোমেলো, চোখ থেকে তার জল বেরোচ্ছিল। মেয়েটি নীলাকে দেখা মাত্রেই কাঁদতে শুরু করলো এবং সে বলল সে সকাল থেকে সে তৃষ্ণার্ত, তার জল পিপাসা পেয়েছে। এমন বলে নীলার সামনে তার বোতলটি এগিয়ে দেয় এবং নীলা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ডোরটাকে ওপেন করে তার বোতলটা তার হাত থেকে নিয়ে নেয় এবং দরজা বন্ধ করে সে কিচেনে চলে যায় জল ভরতে। মেয়েটি দরজার বাইরেই অপেক্ষা করছিল। নীলা জল ভরে নিয়ে এসে যখন আবার ডোরটা ওপেন করে তখন সে দেখে বাচ্চা মেয়েটি আর নেই। নীলা একটু এগিয়ে যায়। যেহেতু পাহাড়ি অঞ্চল তাই বাইরে বেরোনোর সাহস নীলার ছিল না। অপরদিকে নীলা বাড়িতে একা থাকতো, তাই সাহস তার কোনো মতেই ছিল না সে বাইরে বেরিয়ে রাস্তায় দেখবে মেয়েটি কোথায় গেছে। তাই ঘর থেকে সামান্য একটু বেরিয়েই সে মেয়েটিকে খুঁজতে থাকে এবং মেয়েটিকে দেখতে না পেয়ে তার জলের বোতলটি সে বারান্দাতেই রেখে দেয়। যদি মেয়েটি আসে তাহলে সে তার বোতলটিকে জল ভরা অবস্থায় পেয়ে যাবে। এই ভেবে সে
সেইখানেই বোতলটিকে রেখে দিয়ে দরজা বন্ধ করে ঘরে চলে আসে এবং নীলা আবার বিছানায় শুয়ে পড়ে। রাত তখন 12:30 বেজে গেছে। নীলা তখন গভীর ঘুমে ঘুমাচ্ছে। এখন প্রায় 1:45। এমন সময় নীলা এপাশ ওপাশ করতে গিয়ে বিছানার মধ্যেই তার কেন জানি মনে হলো কেউ একজন পাশে আছে, কারণ তার পাটা কোনো একজন ব্যক্তির গায়ের উপর গিয়ে পৌঁছালো। সে অনুভব করলো পাশে কেউ যেন আছে। এটা ভাবা মাত্রেই নীলার চোখ খুলে যায় এবং তখন সে দেখে যেই মেয়েটি নীলার কাছে জল চেয়েছিল সেই মেয়েটি নীলার পাশে নীলার বিছানায় একসাথে শুয়ে রয়েছে। এটা দেখা মাত্রেই নীলা প্রচণ্ড পরিমাণে রেগে যায়। নীলা বলতে থাকে, তুমি এখানে কি করছো? আমার অনুমতি ছাড়া আমার ঘরে কেন এসেছো? আমার বিছানায় কেন শুয়েছো? এ কথা বলা মাত্রেই ছোট্ট মেয়েটি তার বিকট রূপ ধারণ করে। ক্ষণিকের মধ্যেই সে একটা প্রেতাত্মায় পরিণত হয়। নীলা তাকে দেখে ভয় পেতে শুরু করে এবং চিৎকার করে ওঠে, কিন্তু নীলাকে বাঁচানোর জন্য কেউ আসে না, কারণ সে বাড়িতে একা। বাচ্চা মেয়েটির ভূত ক্রমাগত নীলাকে দেখে হাসতে থাকে। সে ক্রমাগত নীলার সামনে হাততালি বাজাতে থাকে এবং সে নীলাকে মেরে ফেলার ধমকিও দিতে থাকে। নীলা ক্রমাগত ভয়ের চোটে আর্তনাদে চিৎকার করতে করতে একটা সময় আসে যেই সময় নীলার গলা থেকে আর আওয়াজ বেরোয় না, কারণ ওই বাচ্চা মেয়েটির ভূত তার গলা টিপে ধরে। নীলার দম আটকাতে শুরু করে, সে ছটফট করতে শুরু করে, সে কি করবে ভেবে উঠতে পারে না। এমন সময় মেয়েটি তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং নিজে সোজা কিচেনে চলে যায়। নীলাও বাচ্চা মেয়েটির পিছু করতে করতে কিচেনে যায় এবং সেখানে গিয়ে দেখে কিচেনে জিনিসপত্র বাচ্চা মেয়েটি উল্টান পুল্টান করে দিয়েছে, জিনিসপত্র এদিক ওদিক ফেলে দিয়েছে। কিচেনের যে সমস্ত বাসনপত্র আছে সেগুলো হাওয়াতে উড়ছে এবং মেয়েটি তার শক্তির দ্বারা সেইগুলো সব নিয়ে নীলার গায়ে ফেলছে। নীলা কোনো রকমে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। অপরদিকে নীলা দেখতে পাচ্ছে রান্নাঘরের সিঙ্কটা ক্রমাগত কালো জলে ভরে যাচ্ছে এবং একটা সময় আসে সিঙ্ক ভরে যাওয়ার পর রান্নাঘরের ফ্লোরের মধ্যে উপছে পড়ছে এবং আস্তে আস্তে রান্নাঘরটাও জলে থই থই করতে শুরু করেছে। ঠিক এমন সময় ছোট মেয়েটির আত্মাটা নীলার চুলের মুঠি ধরে টানতে শুরু করে এবং তার মাথাটা সিঙ্কের মধ্যে ডুবিয়ে দেয়। সিঙ্কে ছিল কালো জল। সিঙ্কে নীলার মাথা ডোবা মাত্রেই তার চোখে মুখে কালো নোংরা জল ঢুকে যায়। নীলা কিছুতেই নিঃশ্বাস নিতে পারছে না। নীলার প্রাণ প্রায় যায়। নীলা কোনো রকমে এদিক ওদিক হাতড়ে নিজেকে সেখান থেকে উদ্ধার করে এবং কিচেন থেকে সে পালিয়ে যায়। নীলা এবার ডাইনিং হলে উপস্থিত হয়েছে এবং নীলার পিছন করতে করতে বাচ্চা মেয়েটির ভূত সেখানে উপস্থিত হয়েছে এবং নীলার উপরে চাকু দিয়ে সে তাকে আঘাত করার চেষ্টা করছে। নীলা আর্তনাদে চিৎকার করে ওঠে এবং সে মেন দরজাটা খোলার চেষ্টা করছে, কিন্তু মেয়েটি তাকে কিছুতেই দরজা খুলতে দিচ্ছে না। ঠিক সেই সময় নীলা পালিয়ে নিজের বেডরুমে যায় এবং বেডরুমের দরজাটা বন্ধ করে দেয়। তারপর কোনো রকমে কাঁপা কাঁপা হাত দিয়ে সে তার হাজব্যান্ডকে ফোন করে এবং সব কথা তাকে খুলে বলে। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই তাই নীলাকে বলে রুম থেকে বেরোতে না এবং সে তাড়াতাড়ি প্রতিবেশীদের খবর দেবে, কেউ না কেউ এসে তাকে ঠিক উদ্ধার করবে। এ কথা বলে হাজব্যান্ড তাড়াতাড়ি করে ফোন রেখে দেয়। নীলা হাজব্যান্ডের কথা মতো বেডরুমের দরজা খোলে না। অপরদিকে ছোট মেয়েটির ভূতটি ক্রমাগত দরজা পিটাতে থাকে। একটা সময় আসে নীলার ঘরের দরজাটা সে ভেঙে ফেলে এবং সোজা রুমের মধ্যে এসে নীলার গলা আবার টিপে ধরে এবং নীলার গলা টিপে ধরা মাত্রই নীলার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। নীলার প্রাণ প্রায়
শেষ হয়ে এসেছে। এমন সময় ঘরের মেন দরজা ভেঙে নীলার প্রতিবেশী নীলার ঘরে ঢোকে। নীলার প্রতিবেশী ঘরে ঢোকা মাত্রেই বাচ্চা মেয়েটির আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়, অর্থাৎ তাকে আর দ্বিতীয়বার দেখতে পাওয়া যায় না। কিন্তু নীলার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর প্রতিবেশীরা সবাই মিলে নীলাকে হসপিটালে নিয়ে যায়। 3 দিন পর্যন্ত নীলা সেইখানেই ভর্তি ছিল। চতুর্থ দিন নীলার হাজবেন্ড এবং বাচ্চারা বাড়িতে চলে আসে এবং নীলাকে হসপিটাল থেকে নিয়ে আসে। আসলে গরমের ছুটিতে নীলার হাজবেন্ড এবং নীলার বাচ্চারা যখন বাড়িতে এসেছিল তখন নীলা তাদের সাথে চিড়িয়াখানায় গিয়েছিল এবং চিড়িয়াখানায় গিয়ে নীলা একটা সোনার আংটি কুড়িয়ে পেয়েছিল। নীলার সবথেকে বড় ভুল হয়েছিল সেই অচেনা আংটিটি সে তার সাথে তার বাড়িতে নিয়ে এসেছিল এবং তার থেকেও বড় ভুল হয়েছিল সেই অজানা ব্যক্তির আংটিটি সে নিজে পরেছিল। হয়তো সে পরেছিল বলেই তার ভুলের মাসুলটুকু তাকে চুকাতে হয়েছিল। এবং আশ্চর্যের বিষয় এই হলো, বাচ্চা মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে নীলার আঙুল থেকে কিন্তু সেই অজানা আংটিটিও গায়েব হয়ে গিয়েছিল, অর্থাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। তার মানে আংটির সাথে ওই বাচ্চা মেয়েটির নিশ্চয়ই কোনো না কোনো রিলেশন ছিল। সেটাই নেওয়ার জন্য বাচ্চা মেয়েটি নীলার কাছে এসেছিল। বাচ্চা মেয়েটি সেই কারণে নীলার উপর হাবিও হয়েছিল। বন্ধুরা, এটা একটা সত্যিকারের ঘটনা। এখানে আমি যদিও নাম পরিবর্তন করে দিয়েছি, স্থানের পরিবর্তন করে দিয়েছি, কিন্তু গল্পটা কিন্তু সত্যিকারের। কথায় আছে, কারোর অজান্তে কারোর জিনিসে হাত দিতে নেই, আর অজানা জিনিসে তো কখনোই হাত দিতে নেই। কার মধ্যে কোন শক্তি লুকিয়ে আছে কেউ জানে না। একটা অজানা জিনিসের মধ্যে কত রকমের যে শক্তি লুকিয়ে আছে, সেই জিনিসটা যখন মানুষ বাড়িতে নিয়ে আসে তার ভিতরের শক্তিটাও কিন্তু তার পিছু পিছু তার বাড়িতে আসে। সেটা ভালো শক্তিও হতে পারে, খারাপ শক্তিও হতে পারে। তবে অজানা জিনিসের মধ্যে খারাপ শক্তিটা থাকাটাই স্বাভাবিক, ভালো শক্তি খুব কমই থাকে। তাই কখনো ভুলেও অজানা কোনো জিনিসের মধ্যে হাতও দিতে নেই এবং সেটা বাড়িতেও আনতে নেই। যাই হোক, এটা একটা সত্যিকারের ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে বন্ধুদের মধ্যে একদম ভুলো না। তো আজকের মতন টাটা।